তা আমার যেটা মন খারাপ হয় যে আল্লাহ যদি আমাকে কোনোদিন নিয়েও যায়, পরিবার আপনি জানেন যে আমার আল্লাহ একটা সন্তান দিচ্ছে 3 মাস ওর বয়স। আমার বাচ্চাটা তো আমি 3 মাসে 30 মিনিটও কোলে নিতে পারি নাই। তো আমার ওয়াইফ খুব মাঝে মধ্যে আর কি মজা করে বাচ্চারে বলে যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র তোমার সাথে দেখা করতে আসছে। তো যেটা ব্যাপার ভাইয়া আল্লাহ যদি আমাকে নিয়ে যায় আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রাখেন। তো এই কথাটা আমি বলতে পারি নাই। আব্বার একটা মানে আপনি যদি বলেন যে আমার সারা জীবনের যেটুকুন সততা, সাহস, লড়াই, এটার দুনিয়ার সমস্ত শক্তি আমার আব্বা। এই যে হাতি ছেলেটা মারা গেল, ও বলতো আমি জুমার দিন মৌত চাই, জুমার দিনই মারা গেছে। কেননা আমাদের 2 ঘন্টা আগে জুমা শুরু হয়েছে এই সিঙ্গাপুরে, সূর্য এখানে 2 ঘন্টা আগে ঢুকছে, জুমা শুরু, জুমার দিন মারা গেছে। জুমার দিন যে মারা যায় ওর কবরে কোনো সওয়াল জবাব নাই, ওর আযাবে কবর নাই। ওসমান হাদিরা যেন যুগ যুগ ধরে এই দেশের এসে মাটিতে বেঁচে থাকে এরকম। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, বাংলাদেশে বর্তমান যে পর্যবেক্ষণ পরিস্থিতি চলছে তা নিয়ে আপনাদের সামনে আজকে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে আসলাম। যে ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হতে বাধ্য হয়ে যাবেন। দর্শক আজকের ভিডিও খুবই ইম্পর্টেন্ট, তাই ভিডিওকে না টেনে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে যাবেন, তাহলে মূলত ভিডিওর আসল রহস্যগুলো বুঝতে পারবেন এবং জানতে পারবেন। তো চলেন আপনাদেরকে এক এক করে সবগুলো ভিডিও বিস্তারিত দেখাই। আমার যেটা মন খারাপ হয় যে আল্লাহ যদি আমাকে কোনোদিন নিয়েও যায়, তো এই যে ছেলে মেয়েগুলো মানে আমি আল্লাহর কাছে সবসময় দোয়া করি। আপনি জানেন যে আমার আল্লাহ একটা সন্তান দিচ্ছে 3 মাস ওর বয়স। তো আমাকে যারা প্রচণ্ডভাবে ভালোবাসে এরকম তো কিছু বড় ভাই আপনাদের মতো আছে। তো পরশু আমার খুব কাছের বড় ভাই উনি ডেকেছিলেন আমাকে এবং আমার পিচিটার জন্য কিছু গিফট দিছে জোর করে। তা আমার খুব মনে হচ্ছিল যে আপনি তো ভাই জানেন যে স্বাভাবিকভাবে আমাদের উপর তো থ্রেট থাকবে এবং লাইফটা যে কোনো সময় আল্লাহ নিয়ে যেতে পারে, এটা নিয়ে কোনো আফসোস নাই। তো আমার 2 থেকে 3 বার মনে হচ্ছিল যে আমি মানে ভাই এই 3 মাসে মানে আমার বাচ্চাটার আমি 30 মিনিট কোলে নিতে পারি নাই। কারণ আমি যখন সকাল 7টা বা 8টায় বের হই তখন দেখি ও ঘুমায়। আমি বাসায় গিয়ে উঠতে উঠতে 12টা 1টা বাজে, তারপরে আমি আরো 2-3 ঘন্টা ফোনে কথা বলি। তো ওই চুপ করে গিয়ে 3টার দিকে হয়তো ঘুমাই, 3 ঘন্টা হয়তো 3টা থেকে এরকম চুপচাপ থাকি। তো ওই সময় আমার মনে হলো যে আমার বাচ্চাটা তো আমি 3 মাসে 30 মিনিট কোলে নিতে পারি নাই। তো আমার ওয়াইফ খুব মাঝে মধ্যে আর কি মজা করে বাচ্চারে বলে যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র তোমার সাথে দেখা করতে আসছে। তো যেটা ব্যাপার ভাইয়া, তো আমার এই প্রথম মনে হলো কি যে আমি ভাইয়ারে বলি ভাইয়া আল্লাহ যদি আমাকে নিয়ে যায় আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রাখেন। তো এই কথাটা আমি বলতে পারি নাই। আব্বার একটা মানে আপনি যদি বলেন যে আমার সারা জীবনের যেটুকুন সততা, সাহস, লড়াই, এটার দুনিয়ার সমস্ত শক্তি আমার আব্বা। এবং আব্বা যখন ইন্তেকাল করে তখন আমি ঢাকা ইউনিভার্সিটিতে আমরা পড়ি, আমরা 3 ভাই বোন, তখন পড়াশোনার মধ্যে উনি ভাইস প্রিন্সিপাল ছিলেন এবং প্রচণ্ড সমাজ সচেতন একজন সংগ্রামী মানুষ ছিলেন। আমরা আমাদের বন্ধুদেরকে বলি যে আমার আব্বার এই যে ভাই আমি স্লোগান দিই, অনেকে পছন্দ করে, এর থেকে দুর্দান্ত স্লোগান আব্বা দিতেন। এবং তার বৃদ্ধ বয়সে যখন তিনি মারা যান তখনও তার যে তুমুল তেজ, তিনি মসজিদের খুতবায় যখন দ্বিতীয় খুতবা পড়তেন, আমার খুব মনে আছে যে মানুষ তো আর আরবি বোঝে না, কিন্তু যখন তিনি বলছেন যে আল্লাহুম্মা আইজিল ইসলাম ওয়াল মুসলিমিন, প্রচণ্ড দরদ, মানুষ কাঁপত। তো আব্বা উনি বুঝতে পারছিলেন যে উনি চলে যাবেন। তো তার প্রচণ্ড কষ্ট হচ্ছিল যে আমাদের ভাই বোনদের পড়াশোনা শেষ করা যেতে পারলো না। তো উনি চাচ্ছিলেন ওনার 2-1 পছন্দের মানুষকে অন্তত একটু বলা যে ওদের দিকে একটু খেয়াল রাখেন, কিন্তু একবারও আব্বা বলেন নাই। তো শুধু আবার বলতেন যে না আমার আল্লাহই দেখবে ওদেরকে। এবং আব্বা চলে এই যে প্রচণ্ড দোয়া, আব্বা চলে যাওয়ার পরে আমাদের যে ক্রাইসিস হওয়ার কথা লাইফে, এবং আব্বার সবাই এলাকায় বলতো যে আব্বা পাহাড়ের মতো মানুষ, ওনার শরীর স্বাস্থ্য, ওনার ভোকাল তুমুল তেজ। আমরা বলতাম যে আমরা আমার বন্ধুদেরকে বলতাম যে তোমরা 50 জন মিলে স্লোগান দিবা আর মিছিল দিবা, আমার আব্বার আমরা 3 ভাই এইটার চেয়ে শক্তিশালী হবে ইনশাল্লাহ। তো মানে তোমার আজকে তুমি হয়ে ওঠার পিছনের যে গল্প, এটা কি তোমার বাবাকে সব আব্বা সব মানে। এবং এই যে আমরা যতটুকু পলিটিক্যাল কনসিয়াসনেস, আসলে পরিবার এত গুরুত্বপূর্ণ। আসলে ছাত্র রাজনীতি করো নাই, কোনো পার্টিকুলার দল না, পার্টিকুলার কোনো দল কোনোদিন রাজনৈতিক দল কখনো করো নাই। কিন্তু আমাদের বাসায় ভাই একটা ব্যাপার যে আমার আব্বা মাদ্রাসায় পড়েছো। আমি আমার আব্বা মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল। আমি ছোটবেলা থেকে ঝালকাঠি নিস্তারাবাদ মাদ্রাসা বাংলাদেশে খুবই পরিচিত এবং বড় একটা মাদ্রাসা, ওখানে কায়সা হুজুর ওখানে ইন্টার পর্যন্ত পড়ে দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি। তো আমার মনে আছে যে আমরা যখন আমি প্রতিষ্ঠানে যাওয়া শুরু করি নাই তখন আমাদের বাসায় প্রচন্ড পলিটিক্যাল গল্প হইতো এবং আব্বা সারা দিনের সমস্ত গল্প প্রচন্ড। এবং আমার বোনরা ভাইয়া আমার মা সম্বন্ধে আজকে না বললেন না যে যেহেতু পর্যানসীন একজন নারী, আমার মা এখন যে পরিমাণ পড়াশোনা করে তার এই বৃদ্ধ বয়সে একদম সিরিয়াস টেক্সট, আমার বাসা পলিটিক্যাল সায়েন্সের বই থেকে শুরু করে আমরা সব ভাই বোন মিলেও এখন এত পড়ি না বা সুযোগ পাই না। সে মানে এইটা হলো মায়ের জায়গা থেকে। এখন ইনকিলাবকে তুমি কোথায় দেখতে চাও? ইনকিলাব সংগঠন আকারে, এটার কাঠামো, এটার ক্যাম্পেইন? আমি মূলত যেটা আমরা আসলে আপনি জানেন যে চীনে আলটিমেটলি ওদের বিপ্লবটা যে কালচারাল রিভলিউশন ওরা বলে, কিন্তু আমাদের বাংলাদেশে কালচার বলতে গান, নাটক, সিনেমা, সাংস্কৃতিক অনুষ্ঠান মানে এগুলোকেই বোঝানো হয়। কিন্তু
কালচার তো মানুষের মন ও মগজে, যে হোয়াট উই আর। এটা এখানে বাংলাদেশে একটা ভাই মজার ব্যাপার, বিনোদন, আমার মনে হ্যাঁ, হয় যে বিনোদন, বাংলাদেশে বিনোদন। কালচারকে বিনোদন আকারে দেখে। বাংলাদেশে একটা বিনোদন হচ্ছে যেটা- এন্টারটেইনমেন্ট, হ্যাঁ, civilization- কালচার মানে বিনোদন না। সিভিলাইজেশন আর কালচারকে, যেমন আপনি বাংলাদেশের সংস্কৃতি বললে অনেকে বলবে কি আমাদের 71 আছে, 52 আছে, 47 আছে, জুলাই আছে, এটা তো হোয়াট উই হ্যাভ, এটা তো সিভিলাইজেশন। আর কালচার হচ্ছে হোয়াট উই আর। আমি যে ভাত খাই, আমি যে নামাজ পড়ি, বা আমি গির্জায় যাই, মন্দিরে যাই, এটা তো আমাদের কালচার। আমি পাঞ্জাবি পড়ি, বা সবকিছু নিয়ে আমরা যা করি। তা আমাদের ইচ্ছা হলো ভাইয়া, জুলাইকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে কানেক্ট করে আমরা একটা কালচারাল রেগুলেশন করতে চাই বাংলাদেশে। সেটা কি? সেটা হলো মানুষের মানে তুমি যারা মনোনয়ন। পরিষ্কার করে দাও যে এই টেবিলটা এখানে আছে, এটা অন্যায়, এই টেবিলটা এখানে থাকা উচিত না, এটা এরকম হওয়া উচিত, সেটা কি? মানে তুমি ভিজুয়ালাইজ করো। একটা জায়গায় বলেছি যে একটা ইনসাফের রাষ্ট্র ন্যূনতম, যে ইনসাফের রাষ্ট্রে একজন মানুষ থানায় জিডি করতে গেলে আগে বলা লাগতো আমি আওয়ামী লীগের অমুকের পরিচিত, এখন বলা লাগবে হয়তো আমি বিএনপির বা জামাতের অমুকের পরিচিত। এই কোনো ধরনের এসব প্রশ্ন ছাড়া শুধু আমি বাংলাদেশ রাষ্ট্রের নাগরিক। এই কারণে আমার সাথে এই জুলুমটা হয়েছে, আমার মামলাটা বা জিডিটা হওয়া উচিত। এইটুকু ন্যূনতম যে ইনসাফ, এই ইনসাফের সমাজ এবং রাষ্ট্র প্রতিষ্ঠা করার যে একটা সংগ্রাম, এইটা আমাদেরকে আমরা নিয়োজিত করেছি এবং করতে চাই। আর যদি সিম্বল বলেন, ভিজুয়ালাইজ করতে চান যে বাংলাদেশে যে ইনসাফের একটা সূচনা হয়েছে, এটা কিভাবে বুঝবো? এটা আমি সবসময় বলি যে শাহবাগে যারা গিয়েছিল তারা যদি কোনোদিন তওবা করে যে না আমরা বুঝে যাই নাই এবং আমাদেরকে দিয়ে বাংলাদেশ রাষ্ট্রকে ভেঙে ফেলার একটা ষড়যন্ত্র হয়েছিল, সুতরাং আমরা শাপলা গণহত্যার বিচার চাই। আমার শাহবাগের সেই সমস্ত মানুষ তারা যদি ভুল বুঝে শাপলা গণহত্যার বিচার যেদিন চাইবেন, সেদিন আমরা বুঝবো যে ইনসাফের একটা ন্যূনতম এখানে সূচনা হয়েছে এবং আমরা সেই লড়াইটা করছি। আমি চাই আমার টি শার্ট পরা বোনের উপরে যদি আক্রমণ আসে, হেফাজত বিবৃতি দিবে যে এই টি শার্ট পরা বোনের সাথে কাপড় চোপড়ের কারণে ঝামেলা হয়েছে, হ্যাঁ এটা করা যাবে না, হেফাজতকে এটা বলতে পারতে হবে। সুতরাং হেফাজতের তরফেও আমি চাই যে শুধু নারী হওয়ার কারণেই একজন মানুষ তার প্রেস মিট করতে যেতে পারবে না, একজন সাংবাদিক, এটা হতে পারবে না। আর দাড়ি টুপি আছে বলেই তাকে কখনো রাজাকার, কখনো জঙ্গি, তাকে প্রান্তিক কর্নার করে দেওয়া, এটাও যাবে না। নাগরিক প্রশ্ন ডিল করতে হবে। আমার মনে হয় যে আরেকটু যদি স্পেসিফিক করি, যেমন তোমার টিচারের কথা বলছিলে যে ক্লাসে সে একটা জিনিসের কনফ্রন্টেশনটাকে মেনে নিতে পারে নাই, যে সে ভুল বলেছে, ছাত্র সঠিক বলেছে, তাকে যে এই যে শিবির হিসেবে, হেফাজত হিসেবে, অথবা মোটরসাইকেল ওয়ালার মতো রাজাকার আকারে যে ট্যাগ করা, ট্রল করা, আদারিং করা, এটাই মনে হয় কালচারাল ফ্যাসিবাদকে ফেস করবার জায়গা, যে এইটা কেউ করবার সুযোগ আর কেউ কোনোদিন পাবে না। এক্স্যাক্টলি, নাগরিককে নাগরিক আকারে ট্রিট করতে হবে। এক্স্যাক্টলি। ইভেন ভাই এই যে অনেকে এখন মানুষকে বারবার শাহবাগী বলা, আমি এটা প্রচন্ড অপোজ করি। কেন? মানে আগে আপনি বলেছেন জামাতি, এখন আবার চারে তারে বলে দিবেন শাহবাগী। এই ট্যাগ থেকেই তো আমাদের বের হতে হবে। এবং আপনি কিন্তু ভাই কোনো ব্যক্তির বিচার চাই না, আমরা চাই আইডিয়া। এই যে শাহবাগীটা দিয়ে ট্যাগিংটাকে করা হয়েছিল, এই আইডিয়াটাকে চুরমার করে এই ফ্যাসিবাদী চরিত্রটাকে, এই ফ্যাসিবাদী চরিত্রটাকে বাদ দিয়ে মানুষকে নাগরিক হিসেবে ডিল করা। তুমি আবার মাঝখানে ঘোষণা দিলা তুমি নির্বাচন করবা, আসন্ন নির্বাচনে তুমি শাহবাগ এই অঞ্চল দিয়ে দাঁড়াবা বলেছো। তো তোমার এই এতক্ষণের আলোচনা যেটা বুঝতে পারছি যে তুমি একটা জুলাই স্পিরিটকে ধারণ করে একটা ক্যাম্পেইন করছো, কাইন্ড অফ ইটস লাইফ লং মিশন, যে এটাকে তুমি মানে এটা হ্যাপেন করতে হবে আর কি। সেই জায়গা থেকে আবার যদি তোমার কনসেন্ট্রেশনকে যদি ডাইভার্ট করো পলিটিক্সে, সেখানে তোমার ইনকিলাব মঞ্চ, জুলাই 36-এর স্পিরিট, এগুলো কি আসলে কম্প্রোমাইজড হয়ে যাবে কিনা? আচ্ছা, এটা আমি আপনাকে একটু বলি। আমাদের দুই ধরনের গোল। আমাদের অনেক ভাই বন্ধুর গোল হলো আগামীতে এমপি হতে হবে, যেমন অনেকের ইচ্ছা আগামীতে মন্ত্রী হতে হবে, প্রধান, এটাও ভালো গোল। এখন আমার গোলটা আমি ভাই আমার পলিটিক্সটা, আমার লাইফটা, আমার গোলটা আমি খুব ক্লিয়ার, এটা খুব বিস্তৃত না। আমার ক্লিয়ারটা হচ্ছে আমি চাই যে আমার লড়াইটা একটা ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠার, ইনসাফের ন্যূনতম একটা সমাজ প্রতিষ্ঠার, এবং সেই সংগ্রামটা একটা দীর্ঘ সংগ্রাম। ওই ইনসাফের সংগ্রামটা করতে গিয়া যদি আমার কোনোদিন প্রধানমন্ত্রী হওয়া লাগে, সেটুকুন হিম্মত মানসিকতা আমার আছে। যদি মন্ত্রী হওয়া লাগে, যদি এমপি হওয়া লাগে, ওকে। যদি কিছুই না হওয়া লাগে, সারা জীবন যদি রাস্তা পড়ে থাকা লাগে, এর মানে এমপি হওয়া, মন্ত্রী হওয়া অথবা কিছুই না হওয়া, এগুলো হলো একটা আমার ওই কাজের অংশ, মানে এটা একটা জাস্ট পার্ট ওই কাজটাকে পৌঁছানোর জন্য। মানে এমপি হওয়াটা গোল না, গোল আমার ওই ইনসাফের রাষ্ট্রের আন্দোলনটা। কিন্তু ইন প্রিন্সিপাল তোমার সাথে একমত হইলো, তুমি এটা ফিল করো কিনা? যেমন ধরো যারা জীবনে একমুখীভাবে একটা মিশনে লেগে থাকে, তাদের সফল হওয়ার সম্ভাবনা যত বেশি থাকে, যদি তুমি অনেকগুলো বিষয় একসাথে হইতে চাও, ন্যায্য হইলেও, যৌক্তিক হইলেও, সেখানে কি তোমার জুলাই 36-এর মিশনটা কম্প্রোমাইজড হয়ে যাবে কিনা? আচ্ছা ভাই, এইটা একটু ব্যাপার কি, এটা আমি আমাদেরকে যারা পছন্দ করে অনেকে জিজ্ঞেস করেছি যে আসলে, তো এইটা দুইটা ব্যাপার। একটা, ওনারা অনেকে মনে করে যে আমাদের মতো যারা, এদের পার্লামেন্টে একটা ভয়েস থাকা দরকার, এটাও সত্য। আবার আমরা যে লড়াইটা করতেছি, আমাদের একটা ক্রাইসিস কি, আমাদের লড়াইটা আর কেউ প্যারালালি করতেছে না। সেক্ষেত্রে আমরা এই লড়াইটা যদি একটুখানিও সরে যাই আমরা, বা একটুখানি আমরা দম নেওয়ার চেষ্টা করি, তাহলে ওই আন্দোলনটা ক্ষতিগ্রস্ত হয়। সেক্ষেত্রে আমাদের এখন সিদ্ধান্ত হলো আমরা রাজনীতিটাকে তো কালচারের খুব গুরুত্বপূর্ণ অংশ মনে করি, এটা কালচারের বাইরে কিছু না। আমাদের ইলেকশন করা, এবং আমি আপনাদেরকে অথবা কোনো প্রোগ্রামে বলেছি ভাই যে ইলেকশনটা করতে চাই পুরাতন ধারার রাজনীতিবিদদের জন্য, রাজনীতিটাকে কঠিন করে ফেলার জন্য। এবং সেখানে আমি খুব স্পেসিফিকলি কিছু বলেছি আমরা কিভাবে পলিটিক্সটা করতে চাই, কিভাবে ইলেকশনটা করতে চাই। এমপি হওয়াটা ইম্পর্টেন্ট, ইলেকশনটা করা, এবং আমাদেরকে কেন্দ্র করে আরো অনেক তরুণ তারা যদি এই আইডিয়া ফলো করে পলিটিক্সে আসে, এইটা হলো আমাদের কাজ। এমপি আগামী 50 বছর পরে হতে পারি, না হতে পারি, আমার এই বয়সটা তো এখনই নট নেসেসারিলি এমপি হওয়ার বয়স। এটার একটা কাউন্টার আর্গুমেন্ট তোমাকে দেই বাইরের এক্সপিরিয়েন্স থেকে। যেমন ধরো
বাংলাদেশে যারা ৭১-কে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা করেছে, ধরো মুক্তিযোদ্ধা জাদুঘর যে মানুষটা বানিয়েছে, সরকারি মানুষ না কিন্তু, এটা ব্যক্তিগত উদ্যোগে শুরু হয়েছে কিন্তু, পার্সোনাল ভিশন, স্বপ্ন, এটার পিছনে লেগে থাকা, উপকরণ সংগ্রহ করা, এই যে ঘুরে 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 মাল মশলা কালেক্ট করা, একটা ছোট্ট নিজের বাসার ডাইনিং রুমে, ড্রয়িং রুমে এই জিনিসগুলো সাজায় রাখা, এই যে ছোট ছোট করে কাজগুলো শুরু করা। ইভেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমরা যেটা হলোকস্টের ক্যাম্পেইনটা যেটা দেখেছি, কিছু মানুষ কিন্তু দিন রাত এটা নিয়ে পড়েছিল, রাজনীতি করে নাই, শুধু উপাদান সংগ্রহ করেছে, বই লিখিয়েছে, সিনেমা বানিয়েছে, গল্প লিখিয়েছে। অ্যানা ফ্রাঙ্কের ডায়েরি দেখো, একটা ছোট্ট 7-8 পড়া একটা মেয়ে জানলা থেকে তার সেই অস্ট্রিয়ার স্ট্রিট থেকে হিটলারের বাহিনীর যা দেখেছে, সেই অ্যানা ফ্রাঙ্কের ডায়েরি অ্যানিমেশন হয়েছে, 15-16টা ভাষায় ট্রান্সলেশন হয়েছে, মুভি হয়েছে, ড্রামা হয়েছে, চিলড্রেন ভার্সন হয়েছে। মানে আমি চাচ্ছিলাম, অথবা আমি মানে অনেকেই চায় তোমাদের কাছ থেকে যে তোমরা পলিটিক্সকে ধরো কালচারের জায়গা থেকে ইনফ্লুয়েন্স করা, যে পলিটিক্যাল পার্টিকে অথবা লোকাল ক্যান্ডিডেটকে বাধ্য করা যে আমার ধরেন শাহবাগে 20,000 ভোট আছে, তরুণদের ভোট আছে, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিশাল ভোট এখানে, এই ভোটটা যাবে যদি আপনি আপনার ম্যানিফেস্টোতে এগুলো ইনপুট করেন। তো এই জায়গা থেকে তোমার ক্যাম্পেইন করাটা একটা জিনিস, আর একটা হচ্ছে পলিটিক্সে কিন্তু তুমি আবার নতুন শত্রু বানাচ্ছ। কারণ এমনও হইতে পারে তোমাকে এখন যারা পছন্দ করে তারাও তোমার হস্টাইল হয়ে যাবে, কারণ তুমি তার পাওয়ার নামক যে ক্ষমতাটা, যে কেকটা আছে, এই কেকটার আবার তুমি একটা অংশীদার হইতে চাও। তো সেই জায়গাতে ইনকিলাব মঞ্চ তোমরা যেটা উদ্দেশ্য করে করছো, মানে আমার ভাবনা হচ্ছে ওইটা কম্প্রোমাইজ হয়ে যাচ্ছে কিনা। তো মানে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদস্য সচিব জুমা, এরকম আমাদের শান্তা, বা বাংলাদেশে তো আমরা যেরকম মারমার কাটকাট পলিটিক্যাল প্রোগ্রাম করি, স্থেটিক প্রোগ্রামে মেয়েদের পার্টিসিপেশন থাকে, কিন্তু আমাদের মেয়েরা আপনি খেয়াল করেন যে আমরা যেই মিছিলে 1 ঘন্টা হাঁটি, সেই 1 ঘন্টা ওরা হাঁটে। মানে এটা না যে ওরা ওই টাইমটা একটু রিক্সায় যায়। এই যে হাতি ছেলেটা মারা গেল, ও বলতো আমি জুমার দিন মৌত চাই, আর জুমার দিনই মারা গেছে। কেননা আমাদের 2 ঘন্টা আগে জুমা শুরু হয়েছে এই সিঙ্গাপুরে। কয় ঘন্টা আগে? সূর্য এখানে 2 ঘন্টা আগে ঢুকছে, জুমা শুরু। জুমার দিন মারা গেছে। জুমার দিন যে মারা যায়, ওর কবরে কোনো সোয়াল জবাব নাই, ওর আযাবে কবর নাই। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা তো ভিডিও দেখতে দেখতে ভিডিও শেষ পর্যন্ত চলে আসেন, অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর নতুন নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেল এখন সাবস্ক্রাইব করে দিন। তো আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওতে।